হ্যাঁ, সুসময় ভাই, অরিজিৎ আর সৌরভ, আজকে এই নিউট্রিয়েন্ট সাইকেল পড়বো। ওকে, নিউট্রিয়েন্ট সাইক্লিং, পুষ্টিচক্র, ইকোসিস্টেম অধ্যায়টার এটা লাস্ট টপিক। আগেরগুলো পড়ে নিয়েছিস, আশা করছি তোরা ভালোভাবে। তো দেখ, পুষ্টিচক্র, এখানে আমাদের কী কী জিনিস জানতে হবে। কি বলেছে এনসিইআরটি? দ্য অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট সাসেস কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম। এখানে দেখ, এই যে অর্গানিজম নিড এ কনস্ট্যান্ট সাপ্লাই অফ নিউট্রিয়েন্ট। আমাদের যে কোনো জীবকে বৃদ্ধির জন্য কি দরকার, এবং রিপ্রোডিউস, জনন বৃদ্ধি, হ্যাঁ, এসবের জন্য কি করা হয়, অ্যান্ড রেগুলেট, বডি ফাংশন রেগুলেট করার জন্য যেসব নিউট্রিয়েন্টগুলো দরকার হয়, ওকে, যেমন কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম ইত্যাদি, প্রেজেন্ট ইন দ্য সয়েল এট এনি গিভেন টাইম। এগুলো কি থাকে, কোথায় থাকে বলতো? সয়েলের মধ্যে থাকে, মাটিতে থাকে, তাই কি না? হ্যাঁ, মাটিতে থাকে বিভিন্ন ফর্মে কার্বন, নাইট্রোজেন, এবং মাটিতে থাকে, বায়ু পরিবেশেও থাকে কিছু, অ্যাটমসফিয়ারে। হ্যাঁ, অ্যাটমসফিয়ার। তো ইজ রেফার টু অ্যাজ এ স্ট্যান্ডিং স্টেট। এটা কি বলা হয়? স্ট্যান্ডিং স্টেট, ভেরি ইম্পর্টেন্ট। আমরা এর আগে পড়লাম স্ট্যান্ডিং ক্রপ, আর এটা হলো স্ট্যান্ডিং স্টেট। এই দুটো ডেফিনেশন খুব আসে। ওকে, স্ট্যান্ডিং স্টেট মানে হচ্ছে নিউট্রিয়েন্ট, পুষ্টিগুলো, ওকে, যেগুলো আমাদের দরকার অর্গানিজমের, কার্বন, নাইট্রোজেন, ফসফেট, ক্যালসিয়াম, একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা জায়গায়, ওকে, এরিয়াতে, হ্যাঁ, যতটা পরিমাণ থাকবে সেটাকেই বলা হয় স্ট্যান্ডিং স্টেট, নিউট্রিয়েন্টের পরিমাণটা, বুঝতে পারলি? আর স্ট্যান্ডিং ক্রপটা ছিল হচ্ছে পার ইউনিট এরিয়ায় একটা, পার ইউনিট এরিয়া হচ্ছে যে টোটাল যে বায়োমাসটা, ওকে, বুঝতে পারলি? ওটা ছিল আমাদের স্ট্যান্ডিং ক্রপ। তো এটা ভালোভাবে মনে রাখবি কিন্তু, স্ট্যান্ডিং স্টেট আর স্ট্যান্ডিং ক্রপ। ওকে, নেক্সট হলো ইট ইজ ভ্যারিস ইন ডিফারেন্ট কাইন্ড অফ ইকোসিস্টেম অ্যান্ড অলসো অন এ অকেশনাল বেসিস, সিজনাল বেসিস। ওকে, ইটস ভ্যারিস বলছে যে এই যে নিউট্রিয়েন্টগুলো, ওকে, বিভিন্ন যে নিউট্রিয়েন্ট দরকার, এগুলো ভেরি করে বাস্তুতন্ত্রে, ইকোসিস্টেমে, সিজন, ওকে, বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের হয়, মানে সেটা বলছে ঋতুর উপর ডিপেন্ড করছে কিছুটা। What is the important is to appreciate that nutrients which are never lost from the ecosystem are recycled time and again definitely. ওকে, বলছে যে এই যে নিউট্রিয়েন্টগুলো কি অ্যাকচুয়ালি, দেখ, বলছে যে কখনো লস্ট হয় না, শেষ হয়ে যায় না, এগুলো অ্যাকচুয়ালি পুনরাবৃত্তি হচ্ছে। ওকে, ধর একটা সিম্পল যদি বলি, একটা জীবের মধ্যে যেসব নিউট্রিয়েন্টগুলো আছে, যেসব এলিমেন্টগুলো আছে, কোনো একটা জীব মারা যাওয়ার পরে সেটা কি হচ্ছে, মাটিতে মিশে যাবে। মাটি থেকে সেটা আবার কারা গ্রহণ করবে? উদ্ভিদরা, প্লান্টরা। আবার প্লান্টগুলো কে খাবে? প্লান্টগুলোকে খাবে হচ্ছে জীবরা। ওকে, তো এইভাবে চক্রাকারে হচ্ছে কি হচ্ছে, রিসাইকেল হচ্ছে। ওকে, নিউট্রিয়েন্টগুলো শেষ হচ্ছে না, বুঝতে পারলি? and recycle time and again indefinitely. Okay, the movement of nutrient elements through the various components of an ecosystem is called nutrient cycling. Okay, এটাকেই পুষ্টিচক্র বলছে। the another name of the nutrient cycle, এই যে নিউট্রিয়েন্ট সাইকেলের আরেকটা নাম বলা হয় যে জিওকেমিক্যাল সাইকেল বলা হয়। মনে রাখবি দুটোই, জিওকেমিক্যাল সাইকেল। বায়ো মিনস লিভিং অর্গানিজম। ওকে, জিও মানে হচ্ছে রক্স বলতে এয়ার আর ওয়াটার, এসব বোঝাচ্ছে। নিউট্রিয়েন্ট সাইকেলস, এখানে দু ধরনের নিউট্রিয়েন্ট সাইকেলের কথা আলোচনা করা হয়েছে। ওকে, একটা হলো গ্যাসিয়াস আর একটা হলো সেডিমেন্টারি। গ্যাসিয়াস নিউট্রিয়েন্ট সাইকেল হলো যেগুলো গ্যাসীয় পদার্থ দ্বারা গঠিত। ওকে, অ্যান্ড সেডিমেন্টারি নিউট্রিয়েন্ট সাইকেল, গ্যাসিয়াস নিউট্রিয়েন্ট সাইকেলের মধ্যে কে কে আছে? গ্যাসিয়াস নিউট্রিয়েন্ট সাইকেলের মধ্যে হলো নাইট্রোজেন, কার্বন। ওকে, মেনলি দেখ, রিজার্ভিওর অফ গ্যাসিয়াস টাইপ অফ নিউট্রিয়েন্ট। ওকে, মানে এই নাইট্রোজেন আর হলো কার্বনগুলো অ্যাকচুয়ালি এদের ফর্ম, যেমন কার্বন কোথায় পাওয়া যায়, মেনলি কী রূপে পাওয়া যায়? কার্বনকে সাধারণত পাওয়া যায় মেনলি কার্বন ডাইঅক্সাইড রূপে। ওকে, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বনের পরিমাণ থাকে, কার্বন। ওকে, তারপর নাইট্রোজেন,
বায়ুতে যে নাইট্রোজেন থাকে তাই কি না ম্যাক্সিমাম, তো এক্সিস্ট ইন দ্য অ্যাটমসফিয়ার, ওকে, যে অ্যাটমসফিয়ার পরিবেশে আছে। অ্যান্ড ফোর দ্য সেডিমেন্টারি সাইকেল, সেডিমেন্টারি মানে হচ্ছে যেটা হচ্ছে মাটির মধ্যে মিশে থাকে, যেমন সালফার আর হলো ফসফরাস সাইকেল, সালফার আর ফসফরাস সাইকেল হলো সেডিমেন্টারি সাইকেলের উদাহরণ। ডাইরেক্ট কিন্তু এগুলো এক্সাম্পল আসছে, ওকে, যে সেডিমেন্টারির মধ্যে কে পড়ছে আর হলো গ্যাসিয়াস সাইকেলের মধ্যে কে পড়ছে, ওকে। বিশেষ করে সেডিমেন্টারি মনে রাখবি, সেডিমেন্টারি হলো সালফার আর হলো ফসফরাস। ফসফরাস মেইনলি কোথায় থাকে, শিলাতে থাকে, পাথরে থাকে, রক্সে, ওকে, বুঝতে পারলি। অ্যান্ড রিজার্ভিওর ইজ লোকেটেড, এই যে কোথায় পাওয়া যায়, আর্থ ক্রাস্ট, ওকে, মাটিতে। দেন ইনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, soil moisturizer, pH, temperature, etc. regulate the rate of the release of nutrients into the atmosphere. The function of the reservoir is, next page চলে যাচ্ছি, function of the reservoir is to meet with the deficit with the which occurs due to the imbalance in the rate of influx and efflux. সো ওইখানে কিছু নেই। তারপর নেক্সট আমাদের যে টপিক সেটাতে চলে যাব। এখানে ফার্স্ট হলো কার্বন সাইকেল সম্পর্কে কি বলেছে, যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ তথ্য আছে এখানে সেগুলো মনে রাখতে হবে। দেখ, when you study the composition of the living organism, carbon constitutes 49% of the dry weight of organism and is next only to water. বলছে যে 49% হচ্ছে যে একটা শুষ্ক যে ওজনের অর্গানিজমের, ওকে, মানে একটা বডির, বুঝতে পারলি, একটা কোনো জীবের বডির প্রায় মানে 49% হবে কার্বন দ্বারা গঠিত, বুঝতে পারলি। অর্থাৎ ড্রাই ওয়েট কি বলছে, ধর একটা কোনো প্লান্টের কথাই যদি বলি, একটা উদ্ভিদকে যদি শুকিয়ে নেওয়া হয়, ওকে, শুকানোর পরে যদি ওজন করা হয়, তার 100%-এর মধ্যে হলো 49% হচ্ছে কি কার্বন দ্বারা গঠিত, বুঝতে পারলি, এটাই বলছে। অ্যান্ড ইজ নেক্সট অনলি টু ওয়াটার, তারপর হচ্ছে জলের পরিমাণ থাকে। ইফ উই, এটা কি শুষ্ক অবস্থায় বলছে কি, বুঝতে পারলি, শুষ্ক ওজন। ইফ উই লুক অ্যাট দ্য টোটাল কোয়ান্টিটি অফ গ্লোবাল কার্বন, উই ফাইন্ড দ্যাট 71% কার্বন ইজ ফাউন্ড ডিজলভ ইন ওশান। মানে পুরো এই বিশ্বে যদি দেখা যায় গ্লোবাল, ওকে, পৃথিবীর মধ্যে প্রায় 71% কার্বন হচ্ছে ডিজলভড, কোথায় আছে, ওশান, ওকে, কি বলছে 71% কার্বন, ওকে, সমুদ্রের মধ্যে, ওকে, মহাসাগরের মধ্যে, ওশানের মধ্যে ডিজলভ থাকে, দ্রবীভূত থাকে সমুদ্রের জলের মধ্যে, ওকে। দিস ওশানিক রিজার্ভিওর রেগুলেটস দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার। এই যে যে দ্রবীভূত যে জলটা, এই ওশানিক যে রিজার্ভিওর, ওকে, অ্যাকচুয়ালি এখানে তাহলে যে মহাসাগর, ওকে, ওশানগুলো কী করছে, রেগুলেট করছে, তারা হচ্ছে সংরক্ষণাগার হিসেবে কাজ করছে, ওকে, কার্বনের, যেখানে কার্বন ডাইঅক্সাইড থাকছে, মানে কার্বন ডাইঅক্সাইডের পরিবেশের কার্বন ডাইঅক্সাইডের সংরক্ষণাগার হিসেবে কাজ করছে কে, ওশান। এটা কোশ্চেন আসতে পারে, ওকে, বুঝতে পারলি। তারপর চলে যাব, ডু ইউ নো দ্যাট দ্য অ্যাটমসফিয়ার অনলি কন্টেন অ্যাবাউট 1% অফ টোটাল গ্লোবাল কার্বন। এখানে তো এখানে এই প্যারাতে চলে আসবে, ওকে। ফসিল ফুয়েল অলসো রিপ্রেজেন্ট এ রিজার্ভিওর অফ কার্বন। এই ফসিল ফুয়েল যেগুলো, অর্থাৎ পেট্রোলিয়াম, ডিজেল, ওকে, যেসব পেট্রোলিয়াম ইয়েগুলো, মানে পেট্রোল ডিজেল পোড়ার পরে অ্যাকচুয়ালি কী তৈরি হয়, বুঝতে পারলি, ফসিল ফুয়েল যেগুলোকে বলে, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এগুলো থেকে কী হচ্ছে, কার্বন পাওয়া যায়। অ্যান্ড কার্বন সাইক্লিং অকার্স থ্রু অ্যাটমসফিয়ার, ওশান অ্যান্ড থ্রু লিভিং অ্যান্ড ডেড অর্গানিজম। According to estimate, 4 into 10 to the power 13 kg of carbon is fixed in the biosphere through photosynthesis annually. Very important, এই ডাটাটা মনে রাখতে হবে। মানে বুঝতে পারলি, মানে জীবমণ্ডলে সারা বছর ধরে যদি ফটোসিনথেসিস হয়, বুঝতে পারলি, হ্যাঁ, তাহলে এতটা পরিমাণ কার্বন উৎপন্ন হয়, 4 into 10 to the power 13 kg, বুঝতে পেরেছিস। অ্যান্ড এটা আসতে পারে কোশ্চিন, এ কনসিডারেবল অ্যামাউন্ট অফ কার্বন রিটার্ন টু অ্যাটমসফিয়ার অ্যাজ কার্বন ডাইঅক্সাইড থ্রু রেসপিরেটরি অ্যাক্টিভিটিস অফ দ্য
producer and consumers. Decomposers also contribute substantially to carbon dioxide pool by their processing of waste materials and dead organic matter, land and oceans. Some amount of fixed carbon dioxide is lost sediment and remove the circulation. তো এগুলো কিছু নেই, ওকে, জাস্ট এখানে ডাটাটা মনে রাখবে। দেন হিউম্যান অ্যাক্টিভিটিস হ্যাভ দ্য সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্সড বাই কার্বন সাইকেল। Rapid deforestation and massive burning of fossil fuel for energy and transport having significantly increased the rate of release carbon dioxide into the atmosphere. তাহলে এখানে শেষ প্যারাটাতে কী বলছে যে কার্বন ডাইঅক্সাইড যে বেড়ে যাচ্ছে পরিবেশের মধ্যে, তার জন্য আমাদের যে হিউম্যান অ্যাক্টিভিটিস, মানুষের যে ক্রিয়াকর্ম, এগুলো দায়ী। ওকে, অতিরিক্ত পরিমাণে যে গাছ কাটা, বুঝতে পারলি, তারপর হলো যে ফসিল ফুয়েল জ্বালানো, পেট্রোল ডিজেল পুরো এও বেশি করা হচ্ছে, বুঝতে পারলি। তো এগুলো বলেছে, এগুলো বেসিক জিনিস। তাহলে এখানে ডাটা কয়েকটা যেটা আছে, এই 49% শুষ্ক এরিয়ার, আর হলো পুরো বছর হচ্ছে ফটোসিনথেসিস হওয়ার ফলে এতটা কার্বন তৈরি হয়, 4 × 10⁻13 কেজি। ওকে, তারপর হলো ফসফরাস সাইকেল। ফসফরাস সাইকেল কী বলেছে? ফসফরাস সাইকেল দেখ, ফসফরাস আমাদের কিসের জন্য দরকার? যেটা হলো নিউক্লিক অ্যাসিড গঠনের জন্য অ্যান্ড সেলুলার এনার্জি ট্রান্সফার্স এর জন্য দরকার হয়, বুঝতে পারলি। এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট, এটিপিতে থাকে কি না। এই ন্যাচারাল রিজার্ভিওর ফসফরাস কোথায় পাওয়া যায়? এই যে রকে থাকে, ওকে, শিলার মধ্যে। অ্যান্ড ফসফরাস ইজ ইন দ্য ফর্ম অফ ফসফেট। আচ্ছা, ফসফরাসকে কী ফর্মে পাওয়া যায়? ফসফেট, ভেরি ইম্পর্টেন্ট এটা। ওকে, PO4 3- ফসফেট ফর্মে। ওকে, এটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, and when rocks are where minute amount of this phosphate dissolved in soil solution are absorbed by the roots of the plants. ওকে, বলছে যে কিছু পরিমাণ, অল্প পরিমাণ যখন এই পাথর ভাঙে যায় কিনা, তখন যেটা সয়েল সলিউশন, ওকে, তার মধ্যে কিছু ফসফেট কী হচ্ছে, যেটা হচ্ছে মাটিতে দ্রবীভূত হয়ে যায়। ওকে, অ্যাবজর্ব হয় কার দ্বারা? প্লান্টগুলো কী করে অ্যাবজর্ব করে। প্লান্টের কী দরকার? ফসফেট দরকার হয়। ওকে, ফসফরাস দরকার। হার্বিভোরস অ্যান্ড আদার অ্যানিমালস অবটেন এলিমেন্ট ফ্রম প্লান্টস। ওকে, অ্যান্ড ওয়াস্ট প্রোডাক্টস অ্যান্ড দ্য ডেড অর্গানিজম অ্যান্ড ডিকম্পোজ দ্য ফসফেট solubilizing bacteria releasing phosphorus. Unlike carbon cycle, there is no respiratory release of the phosphorus into atmosphere. Can you differentiate between? Okay, and the other two major important difference between the carbon and phosphorus cycle are: firstly, atmospheric input of phosphorus through rainfall through smaller than the carbon input. Secondly, gaseous exchange of phosphorus between organism and environment নেগলিজিবল। দেখ, এখানে বলছে যে কার্বন সাইকেল আর হলো ফসফরাস সাইকেলের মধ্যে বেসিক ডিফারেন্স কী আছে। অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড আমাদের যেটা আমরা কার্বন ডাইঅক্সাইড, যেমন গাছ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কী করছে? কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, ওকে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, বুঝতে পারলি। যেমন তারপর আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, অক্সিজেন নিচ্ছি। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে তো এইরকম হয় না, না। বলছে যে ফসফরাস, দেখ, যখন ফসফরাস রকের মধ্যে থাকে, যখন মাটি পাথর ভাঙার সময় দেখ কিছুটা ওখান থেকে কী হচ্ছে, যেটা মানে কি বলবো, সলিউশন তৈরি হয়ে গেলো, ক্ষয় হয়ে গেলো, ওটা তো মাটিতে মিশে গেলো। হ্যাঁ, ফসফরাস, সেই ফসফরাসটা মাটিতে মিশে যাওয়া দ্রবীভূত ফসফরাসটা যখন কী হবে, ওই ফসফরাসটা কোথায় আসবে? প্লান্টের দেহে আসবে। প্লান্ট আবার প্লান্টদের কে খাবে? প্রাণীরা খাবে, ওইভাবে প্রাণীর দেহে আসবে। তো এখানে প্রসেসটা এখানে একটু ডিফারেন্স হচ্ছে, তাই কি না? এটাই বলছি যে গ্যাসিয়াস যে এক্সচেঞ্জের মাধ্যমে ফসফরাস সাইকেলটার ভূমিকা খুবই কম। ওকে, পরিবেশ আর হলো অর্গানিজমের মধ্যে গ্যাসিয়াস সাইকেলের মাধ্যমে ফসফরাস এটা হয় না, আদান প্রদান হয় না। ওকে, মানে ফসফরাসের আউটপুট আর হলো ইনপুটটা আলাদা হচ্ছে। ওকে, এখানে দেখ, সিম্পলিফাইড মডেল অফ ফসফরাস সাইক্লিং ইন এ টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম, এই চারটা, হ্যাঁ, এই ডায়াগ্রামটা একবার এসেছিলো নিটে। ওকে, এই টেরেস্ট্রিয়াল একটা ইকোসিস্টেমের ক্ষেত্রে ফসফরাস কীভাবে হচ্ছে, এটা ভালোভাবে মনোযোগ সহকারে শুন। দেখ, রক মিনারেলস, অর্থাৎ রক কোনো একটা পাথরের মধ্যে মিনারেলস, যেটার মধ্যে ধর কী আছে, ফসফরাস আছে। এটা হচ্ছে ওয়েদারিং হচ্ছে। ওয়েদারিং মানে হচ্ছে যে আবহাওয়ার যে প্রাকৃতিক যেসব যে ইয়েগুলো আছে, বুঝতে পারলি, অ্যাক্টিভিটিসগুলো আছে, সেগুলো দ্বারা ক্ষয় হচ্ছে। আবহাওয়া বিকার যেগুলো জিওগ্রাফির জিনিস, ওকে, ভূগোলের,
ওকে, ভৌগোলিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় হওয়ার ফলে কী হচ্ছে, সয়েল সলিউশন তৈরি হচ্ছে। ওকে, দ্রবণ তৈরি হচ্ছে, সেখানকার কিছুটা অংশ কী হচ্ছে, মাটিতে ওকে আপটেক হয়ে যাচ্ছে, মাটিতে মিশে যাচ্ছে। ওকে, মাটিতে মিশে যাচ্ছে এবং মাটিতে মিশে যাওয়ার পরে সেটা দেখ আপটেক হচ্ছে, বুঝতে পারলি, রান অফ হলো, মাটিতে মিশে গেল। সেই মাটিতে মিশে যাওয়ার পরে সেটা কে গ্রহণ করলো, প্রডিউসার। প্রডিউসার বলতে কি, গ্রিন প্লান্ট। ওকে, প্লান্টের দেহে আসলো ফসফরাস, বুঝতে পারলি। হ্যাঁ, রান অফ, মাটিতে মিশে যাচ্ছে, তারপর আপটেক হচ্ছে কি, উদ্ভিদ দ্বারা। উদ্ভিদকে কি বলি, উৎপাদক। এই উদ্ভিদকে আবার কে খাচ্ছে, যে কনজিউমার বলছে, খাদক। এখানে প্রাইমারি কনজিউমার হচ্ছে, সেকেন্ডারি কনজিউমার হচ্ছে, বুঝতে পারছিস, কনজিউমার্স খাদক খাচ্ছে, এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছিস। তারপর এখন এই প্রডিউসার, এই প্লান্ট থেকে দেখ এখানে কনজিউমারের দেহে যাচ্ছে, প্লান্ট খেয়ে এখানে ফসফরাস আসছে। তারপর ডাইরেক্ট বলছে যে লিটার ফল। আরেকটা হতে পারে কি, আরেকটা কথা যেতে পারে, একবারে যখন কি দেখ প্লান্টও তো কী হয়, প্লান্ট ধর প্লান্টকে কেটে দিলে কি মরে যাবে, কি না মারা যাবে, প্লান্ট মারা যাবে। প্লান্টটা হচ্ছে কি, তখন উদ্ভিদ কী হবে, পচে যাবে। ধর পাতা পড়ে যাওয়ার পরে কী হচ্ছে, পচে যায়, ডেট্রিটাস, ডেট্রিটাসে পরিণত হয়। ওকে, অর্গ্যানিক ডেড ম্যাটার যেগুলোকে, এগুলোকে ডেট্রিটাস বলা হয়, বুঝতে পারলি। ধর যেগুলো উদ্ভিদের পাতা টাতা পড়ে থেকে যখন পচা শুরু করে কি না, ওগুলোকে আমরা ডেট্রিটাস বলি। ওকে, জৈব মৃত জিনিস, কোনো জীব মারা গেল, ওকে, তাহলে এটা ডাইরেক্ট হতে পারে, প্লান্ট মারা যেতে পারে, ডেট্রিটাসে পরিণত হতে পারে। আবার যখন প্লান্টকে খেলো কনজিউমাররা, সেগুলোও মারা গিয়ে কি ডেট্রিটাস তৈরি হবে। তো এই ডেট্রিটাস যখন যখন ভাঙবে, অর্গ্যানিক ডেড ম্যাটার, মৃত ইয়েগুলো, জৈব পদার্থগুলো, সেগুলোর কী হবে, ডিকম্পোজিশন হবে। ডিকম্পোজিশন হয়ে গিয়ে সেগুলো আবার কোথায় যাবে, মাটিতে মিশবে, সয়েল সলিউশনে পরিণত হবে, সেটা আবার কোথায়, মাটিতে মিশবে। দেখে এইভাবে চক্রাকারে চলতে আসে। ওকে, সো এই চারটে ডায়াগ্রামটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নিটে একবার এসেছে, ক্লিয়ার। তারপর এখানে লাস্ট যেটা টপিক হলো ইকোসিস্টেম সার্ভিসেস। ওকে, ইকোসিস্টেম সার্ভিস কী বলেছে এখানে, ইকোসিস্টেম সার্ভিস যে হেলথি ইকোসিস্টেমস আর দ্য বেস ফর এ ওয়াইড রেঞ্জ অফ ইকোনমিক, এনভায়রনমেন্টাল অ্যান্ড অ্যাস্থেটিক গুডস অ্যান্ড সার্ভিস। বলছে যে ভালো একটা 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 সুস্থ স্বাভাবিক একটা খুব সুন্দর যদি কী হচ্ছে ইকোসিস্টেম বাস্তুতন্ত্র হয়, সেটার হচ্ছে কি অর্থনৈতিক ভ্যালু থাকবে এবং যে অ্যাস্থেটিক গুডস থাকবে সেখানে আনন্দদায়ক, যেটাগুলো মঙ্গলকারক। ওকে, জিনিস, সার্ভিসেস, সেই পরিবেশটা সবার পক্ষে কী হচ্ছে, ভালো হবে কি না। দ্য প্রোডাক্টস অফ ইকোসিস্টেম প্রসেসেস আর নেমড অ্যাজ ইকোসিস্টেম সার্ভিসেস। ফর এক্সাম্পল, হেলথি ফরেস্ট ইকোসিস্টেম পিউরিফাই এয়ার ওয়াটার, মাইগ্রেট নয়, মিটিগেট ড্রাফট অ্যান্ড ফ্লাডস, cycle nutrient, generate fertile soil, provide wildlife habitat, maintain biodiversity, pollinate crops, provide storage site for carbon, and also provide aesthetic, cultural and spiritual values. So দেখ যেগুলো জেনারেল জিনিস, এগুলো একটা ভালো পরিবেশের মধ্যে কী কী দেখ কী থেকে ভালো একটা বাস্তুতন্ত্র থেকে কী কী পাবো আমরা। ওকে, হেলথি পিউরিফাই, ধর একটা পরিবেশের মধ্যে প্রচুর উদ্ভিদ আছে, বনভূমি থেকে কী পাবো, অক্সিজেন পাবো। এবং বনভূমি বেশি থাকলে কী হবে, ওয়াটার যেটা জল হবে। ওকে, যে এই সময় জল হওয়া উচিত। ওকে, পরিবেশে মানে গাছ যত কম থাকে তখন তত কী হয়, বৃষ্টিপাত কম হয়। ওকে, এবং খরাটা কী হবে, খরাটা দূর হবে। ওকে, ড্রাট, শুষ্ক যে ইয়েটা, ওকে, ওয়েদারটা। ওকে, অ্যান্ড বন্যাও কমে যাবে। ওকে, মানে বৃষ্টিপাতের যেটা দরকার সেটাই হবে, অস্বাভাবিক হবে না। ওকে, সাইক্লিং নিউট্রিয়েন্টের সাইকেলটা ভালো হবে, তার জেনারেট মানে মাটি কী হবে, উর্বর থাকবে। অ্যান্ড ওয়াইল্ড লাইফ, যে বন্য প্রাণীরা তাদের কী হচ্ছে, বাসযোগ্য স্থান পাবে। ওকে, অ্যান্ড বায়োডাইভার্সিটিটা ঠিক থাকবে, মেনটেন থাকবে। ওকে, জীব বৈচিত্র্য। অ্যান্ড পলিনেট ক্রপস, যে বিভিন্ন ধরনের বনভূমি থাকার ফলে কী করে, বনভূমিতে বিভিন্ন ধরনের কীটপতঙ্গরা বাস করে কি না, কীটপতঙ্গ বাস করার ফলে কীটপতঙ্গরা কী করে, এরা পলিনেট করতে সাহায্য করে বিভিন্ন ক্রপসকে। অ্যান্ড প্রোভাইড স্টোরেজ সাইট ফর কার্বন, তো সেখান থেকে আমরা কী হচ্ছে, প্লান্ট কার্বনেরও উৎস হবে ওখান থেকে। ওকে, কার্বন উৎস কেমন, যদি এই যে প্রোভাইড স্টোরেজ সাইট ফর কার্বন অ্যান্ড প্রোভাইড অ্যাস্থেটিক, কালচারাল অ্যান্ড স্পিরিচুয়াল ভ্যালু আছে। ওকে, অ্যান্ড এগুলো জেনারেল জিনিস। ওকে, একটু রিডিং করে নিবি।
and the value of such services of biodiversity is difficult to determine. It seems reasonable to think that the biodiversity should carry a hefty price tag. তো এই জায়গায় এখানে একটা ভালো জিনিস আছে যে রবার্ট কস্টাঞ্জা, ভেরি ইম্পর্টেন্ট, ওকে, একজন সায়েন্টিস্ট, ওকে, Robert Costanza and his colleagues have very recently tried to put price tag on nature's life support service. ওকে, এখানে কোশ্চিন কী আসতে বলতে কী আসবে বলতো, আসলে এখানে সিম্পলিভাবে কোশ্চিন আসবে যে রবার্ট কস্টাঞ্জা এই ব্যক্তিটা কার সঙ্গে যুক্ত, এটা থাকবে অপশনে ইকোসিস্টেম সার্ভিস, বুঝতে পারলি, তারপর অন্য আরও অপশনে থাকবে, তো এটা জাস্ট খালি মনে রাখতে হবে। কী করেছিল, নেচার্স লাইফ সাপোর্ট সার্ভিস, ওকে, রিসার্চার্স হ্যাভ পুট অ্যান অ্যাভারেজ প্রাইস ট্যাগ $33 trillion a year on these fundamental ecosystem services, which are largely taken for granted because they are free. This is a nearly twice the value of the global gross national product GNP, which is US dollar হলো 18 trillion. Out of the total cost of the various ecosystem services, the soil formation accounts for about 50%, and the contributions of other services like recreation and nutrient cycling are less than 10% each. The cost of climate regulation and the habitat for wildlife area about 6% each. সো এখানে যে এটা বলছে কি না যে এই যে ইকোসিস্টেম থেকে আমরা যে জিনিসগুলো পাচ্ছি সেগুলোর একটা দাম লাগিয়েছিল, যে ইকোসিস্টেম সার্ভিস যেগুলো আমরা পাচ্ছি সেটার যদি একটা প্রাইস করা হয়, বলছে যে প্রাইস এই রবার্ট কস্টাঞ্জা, ওকে, যেটা প্রাইস দিয়েছিল যে তাহলে অ্যাকচুয়ালি পরিবেশ থেকে আমরা যেগুলো পাই, নেচার আমাদের যেগুলো দিচ্ছে সেগুলো যদি আমরা ভ্যালু করি তাহলে কিন্তু তার প্রচুর ভ্যালু হবে, ওকে। তার একটা প্রাইস করে দেখেছে যে US ডলার কত 33 ট্রিলিয়ন বছরে হয়, যেগুলো ফান্ডামেন্টাল ইকোসিস্টেম সার্ভিস, মানে ইকোসিস্টেম মানে একটা পরিবেশ আমাদের যা দিচ্ছে সেগুলোর তো আমরা কোনো দাম দিই না, ওকে, এই জন্য সেগুলোর ভ্যালু বুঝতে হবে, ওকে। সেগুলো যদি মানে বলে কি না যে নেচার আমাদের কাছ থেকে যদি তার জন্য টাকা নিত, তাহলে ধর সাপোজ মানে নৈতিক দিক থেকে ভাবতে হবে যে অক্সিজেন দেওয়ার জন্য যে নেচার যদি আমাদের কাছ থেকে টাকা নিত তাহলে ভাবে একবার, সেই জিনিসটা বলছি যে এত টাকা তার হবে মূল্য পার ইয়ার, ইম্পর্টেন্ট আছে এটা, ওকে, কত 33 ট্রিলিয়ন মনে রাখবি ডলার বছরে, which is largely granted because they are, কিন্তু বলছে যে তারা ফ্রি আছে, ওকে, মুক্ত, কিন্তু তাদের জন্য আমাদের টাকা দিতে হয় না। দিস ইজ নিয়ারলি টুয়াইস এ ভ্যালু, বলছে যে এটার যে এই যে দামটা, বুঝতে পারলি, এই যে এইসব যদি জিনিসের আমরা অক্সিজেন নিচ্ছি, বিভিন্ন মানে জল আমাদের যেটা পাচ্ছি আমরা, ওকে, নেচার থেকে, তো এই যে এই দামটা যে 33 ট্রিলিয়ন বছরে, ওকে, এটা বলছে যে এই দামটা এটার ভ্যালুটা হচ্ছে যে পুরো গ্লোবালের, অর্থাৎ পুরো বিশ্বের যেটা গ্রস ডোমেস্টিক জিএনপি কি না, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট যেটা, ওকে, মানে একটা জিডিপি প্রত্যেকটা দেশের যেটা ভ্যালু থাকে কি না সেটার দ্বিগুণ, ওকে, নিয়ারলি টুয়াইস, ওকে, কত সেটা US ডলার 18 ট্রিলিয়ন। তো এই ডাটাগুলো দিতে পারে, এই ডাটাটা ইম্পর্টেন্ট বেশি, ওকে। অ্যান্ড আউট অফ টোটাল কস্ট অফ ভেরিয়াস ইকোসিস্টেম সার্ভিস দ্য সয়েল ফরমেশন অ্যাকাউন্ট ফর, ওকে, এই সয়েল ফরমেশন যেটা হয়, ওকে, 50%, অ্যান্ড দ্য কন্ট্রিবিউশন আদার সার্ভিসেস, এর মধ্যে বলছে যে সয়েল ফরমেশনের জন্য 50% চলে যায় এই কোস্টটা, অ্যান্ড লেস দেন 10%, এইটা কিছু মনে রাখতে হবে না, okay, less than 10% each the cost of the climate regulation and habitat for wildlife care, বলছি যে এগুলো ভাগ ভাগ করে দিয়েছে যে এই যে ক্লাইমেট রেগুলেশনের জন্য, ওকে, অ্যান্ড হ্যাবিটেট ফর যে ওয়াইল্ড লাইফ বন্যপ্রাণীর তাদের জন্য, তাদেরকে কন্ট্রোল করার জন্য 6% যায়, ওকে, ওকে। তাহলে এটা জিনিসটা একটু জায়গাটা মনে রাখবি, রবার্ট কস্টাঞ্জা এই ভ্যালুটা দিয়েছিল, জাস্ট এটা দিতে পারে, তাছাড়া এখানে দেওয়ার মতো কিছু নেই,
ওকে, অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, সেই জিনিসগুলো মনে রাখতে হবে। এই ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে কোশ্চিন আসলে ডাইরেক্ট কার্বন আর হলো ফসফরাস সাইকেলটা এগুলো সেডিমেন্টারি সাইকেলের মধ্যে পড়ে, ফসফরাস আর হলো সালফার। ওকে, কার্বন আর হলো নাইট্রোজেন হলো গ্যাসিয়াস সাইকেল। ওকে, এখানে যেটা কার্বনের যে ভ্যালুটা দিয়েছে অ্যানুয়ালি, ওকে, কত 4 × 10⁻13 কেজি, এটা ইম্পর্টেন্ট আছে। আর হলো শুষ্ক ভাবে একটা মানে অর্গানিজমকে যদি করা হয়, তার বডির 100%-এর মধ্যে 49% বা প্রায় 50% হচ্ছে কার্বন দ্বারা গঠিত। ওকে, সো এই ছিল আমাদের এই ইকোসিস্টেম চ্যাপ্টার। ওকে, ইকোসিস্টেম অধ্যায়। আর এখানে এই যে কয়েকটা এমসিকিউ কোশ্চিন আছে, 5টা, এগুলো করে নিবি। ওকে, সো আমাদের ইকোলজি শেষ হয়ে গেল, বুঝতে পারলি? এই 4টা চ্যাপ্টার খুব ভালো চ্যাপ্টার। 4টা চ্যাপ্টারে প্রায় 10 থেকে 12টা কোশ্চিন থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব থেকে পার্সেন্টেজের দিক থেকে দেখলে নিটে সব থেকে বেশি কোশ্চিন থাকে ইকোলজি সেকশন থেকে। ওকে, সো এইগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে ভালো করে, বুঝতে পারলি? ভালোভাবে প্র্যাকটিস কর। দরকার হলে ভিডিওগুলো আরও দেখতে হবে, 2-3 বার 4 বার, যতবার দেখার, যতক্ষণ পর্যন্ত কনসেপ্টগুলো ক্লিয়ার না হবে। ওকে, সুসময়, অরিজিৎ, আশা করছিস তোরা ভালোভাবে পড়ছিস। ওকে, সো ঠিক আছে, এই চ্যাপ্টারগুলো ভালোভাবে প্র্যাকটিস করে নে। তারপর এরপরে আমি শুরু করব হলো বায়োটেকনোলজি। ওকে, বায়োটেকনোলজি শুরু করব। বায়োটেকনোলজি 2টো চ্যাপ্টার, তারপর হলো জেনেটিক্স আছে ওখানে 2টো চ্যাপ্টার, তাহলে আমাদের প্রায় শেষ হয়ে যাবে। আর শুধু হিউম্যান রিপ্রোডাকশন আছে। ওকে, ওখানে 2টো চ্যাপ্টার, আর টোটাল 6টা চ্যাপ্টার বাকি আছে, বুঝতে পারছিস তোদের? তো বেশি দিন লাগবে না, মোটামুটি আর 2 মাস ম্যাক্সিমাম, তাহলে শেষ হয়ে যাচ্ছে আমাদের পুরো একবারে। ওকে, ঠিক আছে, এগুলো পড়ে নিবি ভালো করে, পরের ভিডিওতে তাহলে দেখা হবে।